বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটি রিপোর্ট প্রকাশ। 2016 থেকে 2019 সময়কালের বকেয়া ডিআর কত দেওয়া হয়েছে, 2008 থেকে 2015 সময়কালের বকেয়া ডিআর কত দেওয়া হয়েছে, গ্র্যানিন এড কর্মীদের নিয়ে কী বলা হয়েছে এই রিপোর্টে, এবং নতুন কিস্তির পরিকল্পনায় বা কোন কোন ভিত্তিতে দেওয়া হবে, এই সমস্ত তথ্য রিপোর্টের বাংলা অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত বা ডিআর সংক্রান্ত যে মামলা গত 6 আগস্ট সুপ্রিম কোর্টে যে শুনানি হয়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বা বিচারপতিদের নির্দেশ মোতাবেক যে রিপোর্ট মনিটরিং কমিটি যে গঠন করা হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু প্রকাশ করতে বলা হয়েছিল 2 দিনের মধ্যে। তো আজকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্টের মধ্যে অনেক কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে অনেক কর্মচারী যারা টাকা পেয়েছেন তাদের যে হিসেবের তথ্য, সেখানে গ্র্যানিন এড কর্মচারীদের ব্যাপারেই বা কী বলা রয়েছে, আদৌ এনাদের উল্লেখ রয়েছে কি না মনিটরিং যে কমিটি রিপোর্টে, এই সমস্ত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মধ্য দিয়ে। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন, অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ প্রত্যেকটা রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে একটি বড়সড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে, যেখানে গত 8 আগস্ট কোর্টে বকেয়া ডিএ মামলার যে শুনানি, সেই শুনানির ভিত্তিতে বিচারপতিগণ নির্দেশ দেন যে মনিটরিং কমিটির রিপোর্টগুলি মামলাকারী সংগঠনগুলিকে 2 দিনের মধ্যে জমা করতে হবে। সেই নির্দেশ মেনেই 2টি রিপোর্ট মামলাকারী সংগঠনগুলিকে দিয়েছে মনিটরিং কমিটি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া মনিটরিং কমিটি 2টি গুরুত্বপূর্ণ রিপোর্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু রাজ্য সরকারের বকেয়া মেটানোর যে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত যে তথ্য, সেটা কিন্তু পাওয়া গেছে। তো প্রথমত কী বলা হচ্ছে, একবার ঘটনার প্রেক্ষাপটটা আমরা জেনে নেওয়া যাক যে কেন এই কমিটি গঠন করা হয়েছিল, যেটা বলাও রয়েছে রিপোর্টের মধ্যে। তো বলা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ের ভিত্তিতে জাস্টিস ইন্দু মালহোত্রার, যিনি প্রাক্তন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনার নেতৃত্বে একটা মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির মূল কাজ কী ছিল না, 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ পাওনা, তা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী সঠিকভাবে মেটানো হচ্ছে কি না তা তদারকি করা। কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাস্টিস তরলোক সিং চৌহান, জাস্টিস গৌতম ভাদুড়ি এবং ডেপুটি ক্যাগ শ্রী KS সুব্রমণিয়ম। তো এই সমস্ত কমিটির যে সদস্য, ওনারা কিন্তু ছিলেন। কারণ কি, এই যে বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত যে মামলা, এর আগের রাজ্য সরকার সময় AICPI যে গরমিল এবং একটার পর একটা কিন্তু যে রাজ্য সরকার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেখানে প্রত্যেক কর্মচারীকে বঞ্চনার মুখ কিন্তু দেখতে হয়েছিল। তো তারই ভিত্তিতে সুপ্রিম কোর্ট কোনোভাবেই চাইছিলেন না যে কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হোক, তার ভিত্তিতে কমিটি। এবং দেখতে দেখতে ফেব্রুয়ারি থেকে আজ আগস্টের 10-11 তারিখ পৌঁছাপৌঁছি, সেখানে কিন্তু দাঁড়িয়ে এই কমিটির সম্পূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো মনিটরিং কমিটিতে কার রয়েছেন সেটা তথ্যটা দিলাম। তো এই কমিটি 10 ফেব্রুয়ারি থেকে 2026-এর কাজ শুরু করে এবং লাস্ট যে 29 জুন 2026 মোট 9টি যে বৈঠক করেছে, এবং রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সঙ্গে নিয়ে। অর্থাৎ অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছিল এই কমিটির বৈঠকগুলোতে। তো সর্বশেষ পরিসংখ্যান কত টাকা মেটানো হয়েছে না, বলা হচ্ছে 15 জুলাই 2026 তারিখের স্ট্যাটাস অ্যাফিডেভিট যে অনুযায়ী 2008 থেকে 2019 সম্পূর্ণ সময়কালের জন্য মোট 7,771.21 কোটি টাকা বিতরণ করা হয়েছে। 7.5 লক্ষেরও বেশি কর্মী এবং পেনশনভোগীকে এই টাকা দেওয়া হয়েছে। তো বিস্তারিত হিসেবে এখানে যদি দেখি আমরা 2016 থেকে 19, তো এখানে
সার্ভিসিং যারা রয়েছেন তারা এবং প্রাক্তন কর্মচারী সমস্ত তথ্যটাই কিন্তু এই যে টেবিলের মধ্যে রয়েছে। তো প্রথমত সার্ভিং যারা গ্রুপ এ বি এবং সি, যেখানে জিপিএফ অ্যাকাউন্টে টাকা ঢুকে, তাদের যে লক্ষ্যমাত্রা ছিল কর্মী সংখ্যা সেটা হচ্ছে কত না 2,16,261 জন, যার মধ্যে লক্ষ্য টাকা কত ছিল না 2,960.16 কোটি। টাকা কত পেয়েছেন সংখ্যাতে যদি বলা হয় তাহলে পেয়েছেন 2,11,180 জন, এবং বিতরণ করা হয়েছে কত টাকা না 2,899.25 কোটি টাকা। এই টাকাটা কিন্তু বিতরণ করা হয়েছে যারা সার্ভিসিং এ বি এবং সি, যাদের জিপিএফ অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়। দ্বিতীয়ত সার্ভিং যারা গ্রুপ ডি কর্মচারী, এদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হয়েছে। তো এর পরিসংখ্যান কতজন ছিল না 30,492 জন, দেওয়া হয়েছে কত 29,606 জনকে। টার্গেট কত টাকা ছিল না 226.51 কোটি টাকা, দেওয়া হয়েছে কত 221.59 কোটি টাকা। এছাড়া প্রাক্তন যারা কর্মচারী, অবসরপ্রাপ্ত, প্রয়াত, পদত্যাগী যে সমস্ত কর্মচারী ছিলেন তাদের সংখ্যা ছিল 1,41,545 জন, দেওয়া হয়েছে 1,28,582 জনকে। কত লক্ষ্যমাত্রা ছিল টাকাটা না 1,997 কোটি টাকা, দেওয়া হয়েছে 1,906.44 কোটি টাকা। তাহলে মোট যে কর্মচারীর যে সংখ্যা সেটা কিন্তু 3,88,298 জন ছিল, দেওয়া হয়েছে 3,69,368 জন। টাকার পরিমাণে ছিল 5,183.67 কোটি টাকা, দেওয়া হয়েছে 5,027.28 কোটি টাকা। এটা কবেকার না এটা বলা হচ্ছে যে 2016 থেকে 2019 সময়কালে যে বকেয়া ডিএ, যেখানে সার্ভিসিং এবং সার্ভিসরত যারা এবং প্রাক্তন কর্মচারী তাদের তথ্যটা রয়েছে। এবার আসছে 2016 থেকে 2019 সময়কালের পেনশনভোগী যাদের ডিআর বকেয়া রয়েছে। তো পেনশনভোগী যারা রয়েছেন তাদের যে লক্ষ্যমাত্রার সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 2,67,975 জন, দেওয়া হয়েছে কতজনকে না 2,06,146 জনকে। টাকার পরিমাণটা কত না লক্ষ্যমাত্রা ছিল 1,764.25 কোটি টাকা, দেওয়া হয়েছে কত 1,463.69 কোটি টাকা। এবং এগুলো রিপোর্টের তথ্য কিন্তু বলছি। ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের বকেয়া ডিআরের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রার সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 96,358 জন, দেওয়া হয়েছে 73,418 জনকে। লক্ষ্যমাত্রার টাকা ছিল 510.50 কোটি টাকা, দেওয়া হয়েছে কত না 426.07 কোটি টাকা। অর্থাৎ মোট যদি এখানে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে না 3,64,333 জনকে দেওয়ার কথা, দেওয়া হয়েছে 2,79,564 জন। টাকার পরিমাণটা ছিল 2,274.75 কোটি টাকা, দেওয়া হয়েছে কত না 1,889.76 কোটি টাকা। এটা ছিল যে পেনশনভোগী ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের যে 2016 থেকে 19-এর বকেয়া ডিআর। এবার আসছে 2008 থেকে 2015 সময়কালের বকেয়া ডিআর, যাদেরকে ট্রেজারি ভিত্তিক পেনশনভোগী হিসেবে দেওয়া হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে পেনশনভোগীর সংখ্যাটা ছিল কত লক্ষ্যমাত্রা না 2,39,535 জন, দেওয়া হয়েছে 1,74,461 জন। এখানে কিন্তু পরিমাণটা খুবই কম, যেখানে লক্ষ্যমাত্রার টাকা ছিল 870.83 কোটি, দেওয়া হয়েছে কত না 640.31 কোটি টাকা। ফ্যামিলি পেনশনভোগী ছিল সেই সংখ্যাটা 87,677 জন, দেওয়া হয়েছে 64,831 জনকে। লক্ষ্যমাত্রার টাকা ছিল 274.28 কোটি টাকা, দেওয়া হয়েছে কত না 213.86 কোটি টাকা। অর্থাৎ এখানেও যদি মোটটা আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে 3,27,212 জনকে দেওয়ার কথা, দেওয়া হয়েছে 2,39,292 জন। টাকার পরিমাণটা দেওয়ার কথা ছিল 1,145.11 কোটি টাকা, দেওয়া হয়েছে 854.17 কোটি টাকা। তো এই হচ্ছে সম্পূর্ণ যে পেনশনার ফ্যামিলি পেনশনার সার্ভিসিংয়ের মধ্যে গ্রুপ এ বি সি ডি এবং সাথে সাথে 2008 থেকে 15 থেকে 19 এই যে টাকাটা সেটা কিন্তু বিতরণ করা হয়েছে এবং কত পেন্ডিং রয়েছে সেই তথ্যটা এখানে আপনারা হিসেব করতে পারবেন। এবার আসি
গ্রুপ অনুযায়ী কিভাবে টাকা মেটানো হচ্ছে। তো দেখুন, অনেকে এটা নিয়ে কিন্তু দ্বন্দ্বের মধ্যে ছিলেন। এর আগে আমি গাদা ভিডিও দিয়েছি আপনাদের সামনে, প্রত্যেকটা তথ্য কিন্তু দিয়েছি, তা একবার দেখে নিন। তো গ্রুপ এ, বি এবং সি যা রয়েছেন তাদের বকেয়া টাকা জেনারেল যে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ সে অ্যাকাউন্টেই জমা হচ্ছে, যাতে 24 মাসের যে লক ইন পিরিয়ড থাকবে সেখানে কিন্তু সুদ পাওয়া যাবে, সেই তথ্যটা এখানে বলা হয়েছে। গ্রুপ ডি যারা, অর্থাৎ যেখানে চৌকিদার, পিয়ন, সুইপার এই সমস্ত যারা কর্মচারী, তাদের কমিটি নির্দেশ দিয়েছিল যে তাদের ক্ষেত্রে জিপিএফে না রেখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা দিতে হবে। এছাড়া পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগী যারা রয়েছেন তাদেরও কিন্তু সরাসরি নগদে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা। এবং প্রয়াত কর্মচারীদের ক্ষেত্রে যা রয়েছেন, যাদের তথ্য WBIFMS-এ রয়েছে, এটা আমি তথ্য দিয়েছিলাম, তাদের বকেয়া ফ্যামিলি পেনশনভোগীর যে অ্যাকাউন্টে যাচ্ছে। অর্থাৎ যাদের তথ্য নেই বা নিয়মিত ফ্যামিলি পেনশনভোগী নেই, তাদের জন্য কিন্তু পৃথক প্রকল্প যেটা অ্যানেক্সার এর 2 নম্বরে সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। এই তথ্যটাও কিন্তু রিপোর্টের মধ্যে পেশ করা হয়ে গেছে। এবার আসি 2008 থেকে 2015 সময়কালের বকেয়া যে নতুন কিস্তির পরিকল্পনায় বা কী হচ্ছে, এটাই হচ্ছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত রাজ্য সরকার যে 10 কিস্তিতে 5 বছরের জুলাই 31 এই বকেয়া মেটানোর প্রস্তাব দিয়েছিল কমিটিকে, যা কিন্তু কমিটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে বাতিল করে দিয়েছিল। অর্থাৎ 2031 যাওয়া মানে একটা বিশাল যে গ্যাপ সেটা কিন্তু তৈরি হচ্ছে। অনেক পেনশনার, ফ্যামিলি পেনশন যাদের বয়স প্রায় 100-র কাছাকাছি ছুঁই, তারা পরেই বা টাকাটা পেয়ে কী করবে? সেক্ষেত্রে কি করা হয়েছে না, পরে রাজ্য সরকার সংশোধিত প্রকল্প জমা দেয়, যাতে বলা হয়েছে টাকা মেটানো হবে 4টি কিস্তির মধ্য দিয়ে। এবং এই ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে রাজ্য সরকার প্রস্তাবটি রেখেছিল। বলা হচ্ছে কি, প্রথম কিস্তি জুলাই 2026, দ্বিতীয় কিস্তি জানুয়ারি 2027, তৃতীয় কিস্তি জুলাই 2027 এবং চতুর্থ কিস্তি জানুয়ারি 2028। অর্থাৎ জুলাই 26, জানুয়ারি 27, জুলাই 27, জানুয়ারি 28, এই 4টা কিস্তির মধ্য দিয়ে কিন্তু যে বকেয়া ডিএ ডিআর সার্ভিসিং করছেন তারা, তাছাড়া পেনশনার, ফ্যামিলি পেনশন যে বকেয়া ডিএ ডিআর সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার যে কিস্তির যে নির্ধারিত সময় সেটা কিন্তু ধার্য করা হয়েছে এবং কমিটি এটাকে অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ 10টা কিস্তির পরিবর্তে 2031-এর পরিবর্তে 4টি কিস্তির মধ্য দিয়ে 2028 সালে কমপ্লিট করার যে কথা সেটা কিন্তু কমিটি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে রাজ্য সরকার জানিয়েছে যে প্রথম কিস্তির টাকা দেওয়া জুন 2026 থেকে আগাম শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ট্রেজারি ভিত্তিক যারা পেনশনভোগীদের, সেটা 2008 থেকে 2015 সময়ে যে বকেয়া ডিএ ডিআর বাবদ 22 জুন 2026 পর্যন্ত ইতিমধ্যে প্রায় 852.84 কোটি টাকা 2,38,958 জনকে কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু রিপোর্টের মধ্যে পেশ করতে হচ্ছে রাজ্য সরকারকে প্রত্যেকটা মুহূর্তে, এবং মনিটরিং কমিটি রিপোর্ট কিন্তু এটা প্রস্তাব যেটা পাবলিশ সেটা কিন্তু করে ফেলেছে। এবার আসি কলকাতা যে ব্যাংক থেকে পেনশন বা প্রবীণদের জন্য বিশেষ ঘোষণা কি বলা রয়েছে মনিটরিং কমিটির তথ্যতে। তো বলা হচ্ছে কেএমসি এলাকাভুক্ত অর্থাৎ কলকাতা পৌর নিগম এলাকায় যে বিভিন্ন তপশিলি ব্যাংক থেকে পেনশন পাওয়া প্রবীণদের ক্ষেত্রে যে ডেটা সেটা সংগ্রহ এবং যাচাই দেরি হচ্ছিল। এই সমস্যার সমাধানের যে অর্থ দপ্তরে একটি বিশেষ পোর্টাল, যেটা ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল BPMP, যেটা সে পোর্টাল কিন্তু তৈরি করেছি, যার ট্রায়াল রান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে 22 এবং 23 জুন 2026-এ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং এই তথ্যটাও আমি আপনাদের সামনেও দিয়েছিলাম। অর্থাৎ প্রত্যেকটা যে মনিটরিং কমিটি রিপোর্ট তার একটা তথ্য আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং সেগুলোই কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে এবং রিপোর্টও কিন্তু তাই বলছি। এখানে বলা হচ্ছে যে 7 জুলাই 2026-এ যে বিজ্ঞপ্তি নাম্বার ছিল 125 অ্যাপেন, সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ যাচাইয়ের আগে সদিচ্ছা নিদর্শন হিসেবে 2008 থেকে 2019 সালে যে সময়কাল আনুমানিক বকেয়ার 50% অ্যাডহক হারে জুলাই 2026 শেষ হওয়ার আগেই কিন্তু দেওয়া হবে, এটা কিন্তু জানানো হয়। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে 14,197টি পিপিও, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেখানে 4,786টি,
এবং ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে 2035টি, সহ মোট 12টি ব্যাংকে কিন্তু যে তালিকা সেটা কিন্তু তৈরি হয়েছে। এবার একটা প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে, সেটাও কিন্তু কমিটি রিপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে রাজ্যের বাইরে থাকা পেনশনভোগীদের কি হবে। তো এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল রিপোর্ট অনুযায়ী মোট 1596 জন পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগী যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে, তারা কিন্তু পেনশন তুলছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিহারে রয়েছে 714 জন, তারপর উত্তরপ্রদেশে 363 জন, ওড়িশাতে 269 জন এবং ঝাড়খণ্ডে 167 জন রয়েছে। এবং সংশ্লিষ্ট রাজ্যের অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসগুলিকে ডিআর হারের যে তথ্য সেটাও কিন্তু পাঠানো হয়ে গেছে, যাতে তারাও নিজস্ব ট্রেজারির মাধ্যমে বকেয়া মেটাতে পারে। এই তথ্যটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবার আসছে ই সার্ভিস বুক আপডেট কেন জরুরি, এটা কিন্তু আপনাদের বলেছিলাম, আবারও কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কারণ রিপোর্টের মধ্যে দিয়েছি। তো দেখুন, বলা হচ্ছে 2008 থেকে 2015 সময়ের যে বকেয়া হিসাব করতে কর্মীদের ম্যানুয়াল যে সার্ভিস বুকের তথ্য কম্পিউটারাইজড করা প্রয়োজন। 7 জুলাই 2026 হিসেব অনুযায়ী এখানে বলা হচ্ছে মোট 60,606 জন কর্মীর ই সার্ভিস বুক স্ক্যান ও আপলোড সম্পূর্ণ হয়েছে। 1,32,862 জন কর্মী এই প্রক্রিয়া শুরু করেছেন এবং এখনও 2,60,339 জন কর্মী প্রক্রিয়া শুরু করেননি। অতএব এনাদেরকেও কিন্তু তাড়াতাড়ি বা দ্রুত কিন্তু করা উচিত, এবং এই তথ্য আমি গত 1 মাস আগে কিন্তু আপনাদের দিয়েছিলাম। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি করণীয়। তো যারা এখনও পর্যন্ত নিজের সার্ভিস বুক আপডেট করেননি, তাদের দ্রুত সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে তথ্য আপলোড করা উচিত, না হলে যে 2008 থেকে 15 সময়কালের বকেয়া পেতে অনেকটা দেরি হতে পারে এবং হিসেবেরও একটা গরমিল তৈরি হবে, এটাও কিন্তু বলা হচ্ছে। এবার আসছে এখনও কত টাকা তাহলে বাকি রয়েছে, এটাই কিন্তু অনেক কর্মচারী জানার বিষয়। তো বলা হচ্ছে 15 জুলাই 2026 পর্যন্ত যে রিপোর্ট বলছে, সেই তথ্য অনুযায়ী এখানে 3-4টা বিষয় উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে কি না, 2016 থেকে 2019 এই সময়কালে যে সার্ভিসিং এবং প্রাক্তন কর্মচারীদের জন্য বাকি রয়েছে 156.38 কোটি টাকা, যেখানে লোকসংখ্যা যদি বলা হয় কর্মচারী সেটা হচ্ছে 18,980 জন। এবার আসছে 2016 থেকে 19 সময়কালের পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের জন্য বাকি রয়েছে 384.98 কোটি টাকা, এবং যার সংখ্যা রয়েছেন কর্মচারীদের 84,769 জন। এবং 2008 থেকে 2015 সময়ে যে ট্রেজারি ভিত্তিক পেনশনভোগী রয়েছেন, তাদের টাকার পরিমাণটা বাকি রয়েছে এখনও 290.93 কোটি টাকা, যার যে পরিসংখ্যা রয়েছে কর্মচারীদের সেটা হচ্ছে 87,920 জন। তো রিপোর্টে জানানো হয়েছে যে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া, বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্যের অভাব, বদলি হওয়া পেনশন কেস এবং কিছু আইনি জটিলতার কারণে এই বকেয়া টাকা আটকে রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু কর্মচারীদের একটু নজরে আসা উচিত এবং তারা কিন্তু সেই তথ্যগুলো আপলোড অবশ্যই করে বা আপডেট করে। তো গুরুত্বপূর্ণ সময়রেখাগুলো একবার আপনাদের জানিয়ে দিই। তো দেখুন, গুরুত্বপূর্ণ সময়রেখা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের মূল রায়, 10 ফেব্রুয়ারি 2026 মনিটরিং কমিটি গঠন, 23 মার্চ 2026 2016 থেকে 19 সময়ের বকেয়া 100% এআইসিপি অনুযায়ী মেটানোর নির্দেশ, 30 এপ্রিল 2026 কমিটির প্রথম অন্তর্বর্তী রিপোর্ট পেশ, যেটা মোট 7টি বৈঠক হয়েছিল, 28 মে 2026 অষ্টম বৈঠকে 2008 থেকে 2015 যে প্রকল্প বাতিল এবং পুনর্গঠনের নির্দেশ, 29 জুন 2026 নবম বৈঠক এবং সংশোধিত 4টি কিস্তির প্রকল্প অনুমোদন, 7 জুলাই 2026 কলকাতার ব্যাংক পেনশনভোগীদের জন্য 50% অ্যাডহক কমিটির যে বিজ্ঞপ্তি জারি, যেটা নিয়ে এখনও পেন্ডিং, কী করেছে কি না সেটা জানা নেই। 22 জুলাই কমিটির দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট পেশ এবং 3 আগস্ট কমিটির পরবর্তী বৈঠক নির্ধারিত হয়। এবার একটা প্রশ্ন আসছে সব থেকে শেষে, সেটা হচ্ছে গ্র্যান্ড এড এবং শিক্ষকদের প্রসঙ্গে বিষয় রিপোর্টে কি বলা হয়েছে। তবে এটা জানিয়ে রাখা ভালো, এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে জমা দেওয়া মনিটরিং কমিটির এই দুটি অন্তর্বর্তীকালীন রিপোর্টের কোথাও কিন্তু আলাদাভাবে বলা হচ্ছে, আলাদাভাবে গ্র্যান্ড এড কর্মচারী, শিক্ষক বা শিক্ষাকর্মীদের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। রিপোর্ট দুটিতে বকেয়া প্রাপকদের মূলত কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে
গ্রুপ এ, বি, সি এবং ডি ক্যাটাগরিতে। তাছাড়া প্রাক্তনদের ক্ষেত্রে পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের হিসাবে ভাগ করে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাই রিপোর্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মীদের বকেয়া সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য সরাসরি পাওয়া যায়নি। এটা কিন্তু রিপোর্টের মধ্যেই বলছে। আপনারা রিপোর্ট তথ্য যদি পেতে চান, যে রিপোর্ট সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন, আমি সেগুলো দিয়ে দেব। এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে গঠিত এই মনিটরিং কমিটির সুপারিশে পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে হলেও বকেয়া ডিএ মেটানোর যে কাজ সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। 2016 থেকে 2019 সময়কালের বেশিরভাগ বকেয়ায় মিটে গেলেও 2008 থেকে 2015 সময়কালের যে বকেয়া সম্পূর্ণ মেটাতে 2028 সাল পর্যন্ত সময় লাগবে বলেও জানানো হয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ যে তথ্য আপনার সামনে তুলে ধরলাম। তো অনেক কিছু মনিটরিং যে কমিটি রিপোর্ট সেখানে তথ্যগুলো আসছে। আশা করছি আপনাদের কাছে বিষয়গুলো ফলপ্রসূ হয়েছে। যদি এর ভিত্তিতেও কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আমি টেলিগ্রাম চ্যানেলে মনিটরিং কমিটির যে সম্পূর্ণ রিপোর্ট সেই রিপোর্টগুলো কিন্তু আমি পোস্ট করে দেবো বা ওগুলো সেন্ড করে দেবো। অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য যথাসময়ে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।